বিএনপির রাজনীতি থেকে তো বিএনপি সরছে না। দেখা সে রয় তাকে এমন ট্রেনিং দিয়ে পাঠালো যে তিনি কট্টর ভারত বিরোধী হয়ে গেলেন, ভারত ঢাকায় ফিরে গিয়ে। এটা তো রয়ের ট্রেনিং এর ব্যর্থতা। যদি 5ই আগস্টের আগে ভাবা গিয়েছিল যে বিএনপির ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কেউ তো ভাবেনি না। নিশ্চিন্ন না, এটা প্রচার করা হতো বাংলাদেশের সাংবাদিক, বিএনপি সে তো নিশ্চিন্ন। আমি জানতাম নিশ্চিন্ন না, হতে পারে না। কোনো রাজনৈতিক আদর্শ ভিত্তিক একটা দল নিশ্চিন্ন হতে পারে না। সংখ্যা দিয়ে বিচার করাটাই ভুল। জামায়াত কি কোনোদিন নিশ্চিন্ন হবে? নিশ্চিন্ন হবে না কোনোদিন, কোনোদিনই। কারণ একটা আদর্শে তারা বিশ্বাস করে, সেই আদর্শ অনুযায়ী থাকবে। সংখ্যায় আপনি যাই থাকবে। আরেকটি কেয়ারটেকার সরকারের অধীনে, নিউনুসের অধীনে নয়, আরেকটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। তো ফলে কেয়ারটেকার প্রথা, কেয়ারটেকার সরকার জন আন্দোলন করে তাকে বাধ্য না করতে পারলে নির্বাচন হয় না বাংলাদেশ। না, আমি র কি শেখ হাসিনাকে ট্রেনিং দেয় না, এটা তো আমার মনে হয় না তাকে। না, আমার মনে হয় যারা জানেন যে ডিপ স্টেট সম্পর্কে খুব অভিজ্ঞ, আমার মনে হয় তাদের ব্যাপারে একটা গবেষণা করা উচিত। তারা যদি গৌতম লাহিড়ীর মতো একজন অখ্যাত সাংবাদিককে নিয়ে, মানে আমাকে বিখ্যাত করে দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু এই অখ্যাত সাংবাদিককে তারা এইভাবে যারা চিহ্নিত করেছেন, তার নিজের দেশের যে মানুষটি আছেন তার সম্পর্কে তারা গবেষণা করে করুন না। আমরা একটু করে ঋদ্ধ হই, নিজেদের জ্ঞান অর্জন করি, সেটা নিয়ে একদিন হাসিনা আক্তারের সঙ্গে লম্বা আলোচনা করা যেত। লম্বা আলোচনা। আজকে আপনার অনেক রাত। আরেকটা বিষয় খুব জানার ইচ্ছা, অমিত শাহের পায়ের কাছে আমরা দেখলাম যে আমির খসরু মাহমুদকে একটু পায়ের কাছে বলতে কি, আসলে এটাকে ছড়ানো হয়েছে পায়ের কাছে, আমি একজন সাংবাদিক হিসেবে পায়ের কাছে বলতে চাই না, একটু অর্ধনর্মিত অবস্থায় দেখতে পেয়েছে। এটার কি, অনেকে বলে যে ছবিটা হচ্ছে 2018 সালের। না, বহু পুরোনো ছবি এটা, কারণ বহু পুরোনো ছবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি পায়ের কাছে যাওয়ার মতো কোনো ব্যাপার নাই। আমির খসরুর কথা আপনাকে তো আগেই আমি বললাম যে অন্যতম খুব তিনি দক্ষ প্রশাসক, এবং তিনি তার বিষয়টা, সাবজেক্টটা, আমি তাকে দেখেছি, কারণ তিনি 2018 আগে ভারতে এসেছিলেন, ওয়ারএফের একটি সেমিনারে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন, আব্দুল্লাহ মিন্টো ছিলেন, আর তারেক রহমানের হুমায়ুন কবির ইন্টারন্যাশনাল সম্পাদক, তারা তিনজন এসেছিলেন। তিনজন ছিলেন, তাদের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠতা হয়েছিল এবং ঘনিষ্ঠ ছিল। এবং আমি আপনাকে বলেছি কিনা আগে যাই না, আব্দুল্লাহর বাড়িতে আমি এর আগে গিয়েছিলাম। চমৎকার অতিথি পরায়ণ মানুষ, এবং খুব চমৎকার খাইয়েছিলেন, আজও বলবো না সেই খাবারের কথা। এবং তার স্ত্রীও খুব ভালো একজন হোস্ট আর কি। তো আমি খুব মুগ্ধ ছিলাম তার সঙ্গে কথা বলে। আমি আর বলবো না যে তার সঙ্গে আমার এখন নিয়মিত কথা হয়, সেটা বলছি না, বললে বিপদে বলবেন কি জানি না, আবার কি বলবে রয়ের লোকের সঙ্গে কথা বলবে। কিন্তু আমার মনে হয় যে এরকম করে রাজনীতি, আসলে এটা না খুব সহজভাবে সাধারণ মানুষ এরকম সবসময় একটা ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাস করতে ভালোবাসেন, রহস্য রোমাঞ্চ সিরিজ পড়তে ভালোবাসেন। দাদা, যদি দুইজনকে আমরা একসাথে, বিএনপির রাজনীতি থেকে তো বিএনপি সরছে না। দেখা সে রয় তাকে এমন ট্রেনিং দিয়ে পাঠালো যে তিনি কট্টর ভারত বিরোধী হয়ে গেলেন, ভারত ঢাকায় ফিরে গিয়ে। এটা তো রয়ের ট্রেনিং এর ব্যর্থতা, যদি হয়ে গিয়ে থাকে। না, আমরা যদি অমিত শাহের সাথে ওনাকে পাশাপাশি বসতে দেখতাম, না, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে তো স্বাভাবিক দেখা করবেন, সকলেই চেষ্টা করবেন দেখা করার। স্বরাষ্ট্রমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতে, বিশেষ করে তার হাতে ভারত বাংলাদেশ সীমান্ত, ভারত বাংলাদেশের যে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পররাষ্ট্র মন্ত্রকের পরে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তার সঙ্গে। তিনি একজন শুধু তাই না, তিনি ভারতীয় জনতা পার্টির সেই মুহূর্তে সভাপতি ছিলেন। ফলে ভারতীয় জনতা পার্টির শাসক কি ভাবছে বাংলাদেশে, সেটা জানাটা স্বাভাবিক, একটা কৌতূহল থাকতে পারে, আকর্ষণ থাকতেই পারে। কিন্তু সেই ছবিটাকে সম্প্রতি যে প্রচার করা হয়েছিল, ওইটা আবার বাংলাদেশের তা কি আর বলবো, বলার কিছু নেই। ওই বাঙালিদের একটা রোগ আর, সব বাঙালি আর একজন বাঙালিকে সন্দেহের চোখে দেখে। আচ্ছা দাদা, আমার দর্শকে দুইটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইছে। একটা হচ্ছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষী সুখরঞ্জন বালিকে দমদম কারাগারে পাওয়া যায়, এখানে কি ভারতের বিএসএফ জড়িত ছিল কিনা, ভারত কি বাংলাদেশে গুমে জড়িত ছিল কিনা, আপনার যদি জানি না এই ভদ্রলোক কোথায় কখন ছিলেন, কবে পাওয়া গিয়েছিল। ভারতের জেলে কিন্তু অনেক বাংলাদেশ আটক আছেন, নেই যে তা নয়। এবং সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় একটা তালিকা দিয়েছেন বাংলাদেশের এখানে মিশনকে, প্রায় সে সংখ্যাটা 2000, প্রায় 2500-এর ওপরে,
এবং সেই নামধাম ঠিকানা নিয়ে বাংলাদেশের মিশন তারা কিন্তু প্রত্যেকটি জেলে গিয়ে তাদের সঙ্গে কথা বলছে সেই অপরাধীদের সঙ্গে, তথাকথিত অপরাধী, সকলে অপরাধী নয়। কেউ কেউ খুবই মানবিক, কোনো করুণ কাহিনীও আছে, খুবই নিদারুণ করুণ কাহিনীও আছে, অকারণে জেলে যেতে হয়েছে এমন কাহিনীও আমি শুনেছি। মানে সেই বিষয়ে তদন্ত করছেন তারা, দেখছেন। এবং আমার মনে হয় এটা, আমি ঠিক বিশেষ একটি নির্দিষ্ট ব্যক্তির নাম বললেন, আমি এটা পরবর্তীকালে খোঁজ নিয়ে হয়তো বলতে পারবো, এই মুহূর্তে জি, বলতে আপনার পারছি। পরবর্তী কোনো অনুষ্ঠানে যদি আপনার সাথে আবার সুখরঞ্জন বালি, সে খুব আলোচনায় সাইদের ব্যাপারে আরকি। সো আচ্ছা আচ্ছা আপনার কাছে পরবর্তীতে জানতে চাইবো। আমরা শেষ করব। শেষ করার আগে যেটা জানতে চাই যে আওয়ামী লীগের অবস্থান আপনার ভবিষ্যতে কি মনে হচ্ছে? মানে তারা সুসংগঠিত হয়ে কিছু করতে পারবে কিনা? সামনে তো নির্বাচনের কথাবার্তা চলছে। যদিও আরেক পক্ষ নির্বাচন চাচ্ছে না, এরকম পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ, আপনি যেহেতু সাংবাদিক আপনি ভালো করেই জানেন কি পরিস্থিতিতে বাংলাদেশ আছে এখন। না, তো আপনাকে তো সেখানে আগেই আওয়ামী লীগ, বলেছি, বাংলাদেশের আমি মনে করি দুটি রাজনৈতিক দল সাময়িকভাবে তাদের ব্যাহত আঘাত হতে পারে, পিছিয়ে যেতে পারে। আপনি কি 5ই আগস্টের আগে ভাবা গিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে? কেউ না তো ভাবেনি, না? বিএনপি নিজেই নিশ্চিহ্ন, ভাবে না। না, এটা প্রচার করা হতো বাংলাদেশের সাংবাদিক, বিএনপি সে তো নিশ্চিহ্ন। আমি হুম, জানতাম নিশ্চিহ্ন না, হতে পারে হুম, না। কোন রাজনৈতিক আদর্শ ভিত্তিক একটা দল নিশ্চিহ্ন হতে পারে না। সংখ্যা দিয়ে বিচার করাটাই ভুল। জামায়াত কি কোনোদিন নিশ্চিহ্ন হবে? নিশ্চিহ্ন হবে না কোনোদিন, কোনোদিনই। রাইট। কারণ একটা আদর্শে তারা বিশ্বাস করে, সেই আদর্শ অনুযায়ী থাকবে, সংখ্যায় আপনি যাই থাকুন। তেমনি আওয়ামী হুম, লীগও একটা আদর্শগত দল, তাদেরও একটা আদর্শ থাকবে। ধরুন 75-এ বঙ্গবন্ধু হত্যার পর কেউ কি ভেবেছিল হুম, যে ফিরে আসতে পারে? আপনি যদি পুরনো কোনো সংবাদপত্রগুলো খুলে দেখেন, আজ যে সংবাদপত্রগুলো রাতারাতি বদলে গেছে, 75-এর ওই হত্যার পরের দিন থেকে সংবাদপত্রগুলো বদলে গিয়েছে। এটা হুম, বাংলাদেশের মানে সাংবাদিকদের বা সংবাদপত্রের বদলে যাওয়ার একটা কিন্তু ট্র্যাডিশন আছে। মানে হুম, ক্ষমতা পরিবর্তন সঙ্গে সঙ্গে বদলে যায়। আজ বদলে গেছে বলে কোনো অপরাধ দিচ্ছি না, তখনও বদলে গিয়েছিল। আমার কাছে হুম, বই আছে যে পিআইবি থেকে আপনাদের যে বিভিন্ন সাংবাদিকদের ইন্টারভিউ নিয়ে, তাতে বহু লোক বলছেন যে বঙ্গবন্ধু মৃত্যুর পরে, হত্যার পরে তারা কোনো মুখই খোলেন, তারা কোনো মুখই হুম, খোলেন। কিন্তু সেই আওয়ামী লীগ 96 সালে প্রথম ক্ষমতায় ফিরে গেল, কত বছর বাদে ভাবুন। আচ্ছা, কেউ ভাবেনি তার আগে 91-তে খালেদা জিয়া এসেছিলেন, প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন। তারপরে 96 সালে তিনি আওয়ামী লীগ আসার পর আওয়ামী লীগ আবার পরাস্ত হয়েছে, শেখ হাসিনা পাল্টে দিয়ে 2001-এ আবার এসেছেন। 2001-এর পর থেকে 2000 পরবর্তীকালে যে নির্বাচন, সেই থেকে আওয়ামী লীগের একটা নিরবিচ্ছিন্ন ক্ষমতা, যেটাকে বলা হয় তিনি কেয়ারটেকার সরকারের প্রথাকে বিলোপ করে দিয়েছেন। কারণ বাংলাদেশে কেয়ারটেকারের একটা প্রথা আছে, মানে একটা স্বভাব হচ্ছে এরা চট করে ক্ষমতা ছাড়তে চায়। সেই কারণে শেখ হাসিনা এসে দ্রুত ওই বিধিটাকে পরিবর্তন, যদিও এখন শেখ হাসিনা বলছেন একটি কেয়ারটেকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। শেষ হুম, যে ভিডিওটা, অডিওটা, হ্যাঁ, আরেকটি কেয়ারটেকার সরকারের অধীনে, নিউজের অধীনে নয়, আরেকটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হুম, হওয়া উচিত। তো ফলে কেয়ারটেকার প্রথা, কেয়ারটেকার সরকার জন আন্দোলন করে তাকে বাধ্য না করতে পারলে নির্বাচন হয় না বাংলাদেশে। হুম, এটা কেয়ারটেকার সরকারের গুণ বা দোষ যাই বলুন, ক্ষমতাকে কেউ সহজে ছাড়তে চায়? আজকে আমাকে প্রধানমন্ত্রী করলে আমি ছেড়ে দেবো সহজে? কোনো মতেই ছাড়ো, আমি মুখে বলে যাবো আমি সন্ন্যাসী, কাল ঝোলা উঠিয়ে চলে যাবো। ওটা হচ্ছে বলতে হয়, লোকে বলা হয়, ক্ষমতা কেউ ছাড়তে চায়।